আহা, ভালো পার্টিটা ছিল, খসে গেল। ভেতরে আসতে পারি ম্যাডাম? নমস্কার। নমস্কার বাকু বিহারী বাবু, আসুন বসুন। সেরেস্তায় ঢের কাজ আছে, বসবার একদম উপায় নেই, তবুও বলছেন বলে আমি বসছি। বলুন, টেলিফোন করে কেন ডেকেছেন? নিন দিন। এইটা অ্যাকাউন্ট পে চেক 5,73,335 টাকা। আর 75 পয়সা? বাকি খুচরোটা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে হিসেবটা চুকিয়েই দিলেন। হিসেব তো চুকে গেল, তবে বিয়ের ডেটটা আপনি ঠিক করবেন না আমি ঠিক করব? যে ঠিক করুক, আমার কোনো অসুবিধা নেই, তবে এর মধ্যে একটা গেরো আছে। মানে? ছোঁড়াটা আগে ভালো ছিল ম্যাডাম, যা হোক শুনতো কথা, এর মধ্যে সেই ড্যাডিটা মাঝখানে ঢুকে সব ভন্ডুল করে দিল শালা। এখন সে তার কথা উঠা বসা করে, সেই ড্যাডিটাকে কাবু করে দিলে ছোঁড়াটা আমার শট করে গিয়ে ফট করে বিয়ের পিঠে বসে যাবে। ড্যাডিকে আমি কি ভালো করে জানি নাকি? খালি শুনেছি তার আগে পিছে কেউ নেই, কিন্তু খুব পয়সাওয়ালা লোক, নিজেকে ড্যাডি সাজিয়ে ছোড়াছুড়ির মাথাগুলো চিবিয়ে খেয়ে নিচ্ছে। সে কোথায় থাকে? সে আমি জানি না, তাকে খুঁজে বার করার দায়িত্ব হলো আপনার। আপনি অ্যাডভান্স করতে আমার ছেলেকে রিজার্ভ করে নিলেন, বাকি রইল আমার স্ত্রী, তার কথা আমি বুঝে নেব। তবে সেই ড্যাডির কথা কিন্তু আপনি বুঝবেন। আমি আসছি। শুনুন, আপনি বোধহয় চেকটা ভালো করে দেখে নেন। হ্যাঁ, এই তো হবার কথা। চেকের তারিখ বসানো নেই। সত্যি তো? দীপঙ্কর বিয়ে পিড়িতে বসবে, চেকে তারিখ বসবে। ও, বুঝে গেছি। কি বুঝলেন? আমি ব্যাপারী হলে আপনি হচ্ছেন গিয়ে সাপারি। গুড বাই। ড্যাডি। ও, আপনি তাহলে এই শহরের যুবকদের সার্বজনীন ড্যাডি? মোহিনী? না, মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী মানে স্বর্গত সুদাম চৌধুরী বিধবা পত্নী। আপনি বলে সম্বোধন করব না তুমি বলে ডাকবো মিসেস চৌধুরী? কিছু ফারাক হবে না। ফারাক পড়ে মিসেস চৌধুরী, ফারাক অবশ্যই পড়ে। ইনফ্যাক্ট তোমার কথা শোনার পরে তোমার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে হয়েছিল, আর তখন যদি কেউ জানাতো মোহিনী হচ্ছে মিসেস চৌধুরী, তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কারণ আমি যে মোহিনীকে ভালোবেসেছি সে কোনোভাবেই তোমার মতো স্বার্থপর, অসহিষ্ণু আর কুচক্রী ছিল না। আর তার জন্য দায়ী হচ্ছে তুমি। আমি? হ্যাঁ তুমি। বিয়ে করবে কথা দিয়ে কোথায় যেন হারিয়ে গেলে, আর তার সঙ্গে সঙ্গে আমার নরম মনটাকে নষ্ট করে দিয়ে গেলে। তারপরে আমি ঘৃণা করতে আরম্ভ করি তোমাকে, এই দুনিয়াটাকে, এমনকি আমার নিজেকেও। কিছুটা আশা ছিল আমার পেটের ভেতর বড় হওয়া বাচ্চাটার উপর, সেও জন্মানোর সাথে সাথে চলে গেল। আজ সে যদি বেঁচে থাকতো তাহলে আমি কখনোই মিসেস চৌধুরী হতাম না। তোমার সেই বাচ্চার কথা মনে পড়ে মোহিনী? প্রথম যৌবন, প্রথম প্রেম, প্রথম সন্তানকে কোনো নারী ভুলতে পারে না প্রকাশ। জন্মানোর পরে মাত্র কয়েক মুহূর্তের জন্য আমি তাকে দেখেছিলাম। ক্ষণিকের জন্য তার কান্না আমার কানে পৌঁছেছিল। তারপর আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নার্স আমায় জানায় মেয়ে হয়েছিল। মাত্র 10 মিনিট বেঁচে মারা যায়। আজ এত বছর পরেও মাঝে মাঝে তার কথা আমার মনে পড়ে যায়। তার সেই কান্না আমার কানে বাজে, আর তারই সাথে সাথে মনে পড়ে যায় তোমার আমাকে ঠকানোর কথা। তোমায় আমি ঠকাইনি। মন্দির থেকে আসার সময় পুলিশের হাতে ধরা পড়ে যাই। তারপরে 6 বছর কারাদণ্ড ভোগ করে ফেরার পর শুনি তোমার বিয়ে হয়ে গেছে। রিক্ত মন নিয়ে পারাদ্বীপ বন্দরে গিয়ে পৌঁছই। সেখানে আমার এক বন্ধু ছিল, একটা আমেরিকান জাহাজের হেড খালাসি, ফেডরিক। তারই সুপারিশে জাহাজে কাজ পেয়ে যাই। তারপর দীর্ঘ 20 কি 22 বছর কেটে যায়। প্যাসিফিক, আটলান্টিক, ইন্ডিয়ান ওশান, খালি সমুদ্র পাড়ি। প্রমোশন পেয়ে পেয়ে জাহাজের ক্যাপ্টেন, তারপর ওনারশিপ জাহাজ,
সর্বহারা খেটে খাওয়া সন্ত্রাসবাদী নেতা যদি পুঁজিপতি হতে পারে, মোহিনীর মিসেস চৌধুরী হতে বাধা কোথায়? বাধা কোথাও নেই। তোমাকে আমি কখনই দোষ দেব না কেন আমার অপেক্ষা না করে তুমি বিয়ে করেছো। আমাকে অবাক করেছে তোমার এই বিভৎস বিকট রূপটাতে। বিভৎস বিকট? হ্যাঁ মোহিনী, এই কদিনের ভেতর আমি তোমার সব কথা শুনেছি। একটা নিরীহ সরল মেয়ের ওপর তোমার অত্যাচারের কথা আমার খালি বাজছে, আর দীপঙ্করকে জামাই করবার তোমার ঘৃণ্য চক্রান্ত সব আমি জেনে গেছি। আরো শুনতে চাইছো? দীপঙ্কর আর আমার মেয়ের বিয়েতে যে বাধা ছিল তা আমি সরিয়ে দিয়েছি। বাকি ছিল ড্যাডি মানে তুমি। আমি জানি দীপঙ্করের থেকে আরো ভালো পাত্রকে টাকা দিয়ে কেনবার সাধ্য আমার আছে, কিন্তু দীপঙ্করকে জামাই হিসেবে পাবার জেদ আমার সেই দিন থেকে বেড়ে গেল যেদিন আমি জানলাম আমার সতীনের মেয়ে ওকে ভালোবাসে। বর্তমানে সব কাটা আমি সাফ করে দিয়েছি। মিনাও অন্ধ হয়ে গেছে, আর বাকুবিহারী বসাকে আমি টাকা দিয়ে তার ছেলেকে কিনে নিয়েছি। তোমাকেও সাবধান করে দিচ্ছি, তুমি তোমার ড্যাডিপনা দেখিয়ে দীপঙ্করকে প্রভাবিত করার চেষ্টা করো না, তাহলে তোমাকেও আমি ছাড়বো না। ওই মেয়েকে আমার ছেলে বিয়ে করবে না। এই, তাকে আমি কথা দিয়ে দিয়েছি। আমিও আমার দীপুকে কথা দিয়েছি। কি কথা দিয়েছো? তার যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই বিয়ে করবে। লক্ষ্মী, কি হচ্ছে এসব? তোমরা মা বেটা মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। না, চৌধুরী গিন্নির সাথে মিলে তুমি যে চক্রান্ত করছো তাকেই আমরা ভন্ডুল করতে চাইছি। পারবে না, পারবে না। একবার দাম ফাইনাল হয়ে যাবার পরে কোনো ব্যবসায়ীটা বিক্রি করতে ছাড়ে না। আমার দীপু বিক্রি হওয়ার জিনিস নয়, তার দর ফাইনাল করার তুমি কে? সে কিছু করে না বলে তার যেমন কোনো দাম নেই, তেমনি বাবা হয়ে বাবার কর্তব্য করনি বলে তোমারও কোনো দাম নেই। বাবা হয়েও তুমি কসায় পরিণত হয়েছো। একদিন দেখো টাকার গদির উপর তুমি একা একা শুয়ে থাকবে, তুমি একা একা শুয়ে থাকবে, একা একা শুয়ে থাকবে। ওই টাকার বাজনা ছাড়া আর কোনো কিছুই তোমার কানে পৌঁছাবে না, তোমার কানে পৌঁছাবে না, তোমার কানে পৌঁছাবে না। তোমার চারিপাশে স্ত্রী, পুত্র, বউ, নাতি, নাতনি কেউ থাকবে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও এক ফোঁটা জল কেউ দেবে না, ফোঁটা জল কেউ দেবে না, জল কেউ দেবে না। আমি যাচ্ছি, তোমার যা ইচ্ছা হয় তাই করো। কি খেলা খেলবে খেলো, কিন্তু মায়ের কর্তব্য আমি নিশ্চয়ই করব। এই, তুই এই বাড়ি ঝিনা? কিরকম মুখ করেছে দেখো। আমার ঘর হলে এটাকে গলা টিপে মেরে ফেলে দিতাম। যা তোর মালিককে গিয়ে রাখ, বল বসাক বাবু স্ত্রী এসেছে। আরে আপনি? হ্যাঁ, আমি এসেছি, আমার সঙ্গে আমার দীপু এসেছে। আমরা কেন এসেছি জানেন তো? সেদিন পার্টিতে তো সব ভন্ডুল হয়ে গেল। গয়নার বাক্সটা খুলেছিলাম, বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। আজ এসেছি তাকে পরিয়ে নিয়ে যাব বলে। পড়ান না, কে বারণ করেছে? আপনাদের বউ, যেমন ইচ্ছে তেমন সাজাবেন। মনি, একবার এদিকে আয় তো মা। নিন, আপনাদের বউ এসে গেছে। আয় মা, আয় আয় তো। যা মা, তোর দিদিকে সঙ্গে করে নিয়ে আয় তো, যা। তার মানে? অন্ধ মানুষ তো একা আসতে পারবে না। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার কত কাজ আছে বলতো, যা। একটা অন্ধকে বৌমা করতে চান? আপনাদের কাছে সে অন্ধ হতে পারে, কিন্তু আমাদের কাছে সে অন্ধ নয়। সে আমার দৃষ্টিতে দুনিয়া দেখবে, আমার মায়ের দৃষ্টিতে সংসার দেখবে। তার চারপাশে সব সময় চার চারটে চোখই থাকবে। সে সুযোগ তুমি পাবে না দীপঙ্কর। তুমি বিক্রি হয়ে গেছো। তোমার প্রাপ্য দাম তোমার বাবা সুদে আসলে নিয়ে গেছেন। কিন্তু আমি তো প্রাপ্তি স্বীকার করিনি। আপনাকে কি রসিদ রেখে দিয়েছি? মোহিনী দেবী, একটা তারিখবিহীন চেক আমার হাতে ধরিয়ে তুমি যে সওদা করার চেষ্টা করছো না, সে সওদা আর হতে পারবে না। আমি পুরনো ব্যবসায়ী, ক্রেতার সঙ্গে কথা হলো, দরে পোষালো না, বিক্রিও হবে না। দর পোষালো না? কিভাবে পোষাবে? হ্যাঁ, কিভাবে পোষাবে? আমি যখন মৃত্যু শয্যায় শুয়ে থাকবো, আমার চারপাশে ঘিরে বসে থাকবে আমার পুত্র, আমার স্ত্রী, আমার বৌমা আর নাতি নাতনিরা। শেষ সময় তারা শুকনো গলায় আমাকে একটু একটু করে জল দেবে, শেষকালে একটু গঙ্গা জলও দেবে। আমায় কাঁধে নিয়ে শ্মশানে যাবে, আমার মুখে আগুন দেবে। আর তুই ভাবছো এত সব সুখ 5,63,335 টাকা 75 পয়সায় বিক্রি করতে পারবি? লোকে আমায় বলবে কি? বলবে আমি ব্যবসায়ী নই, ব্যবসায়ী জাতির একটা কলঙ্ক। এই এই নাও, এই নাও সেই 5,63,335 টাকা 75 পয়সা নাও। সবাই মিলে এখানে এসে নাটক হচ্ছে? না 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 না, আমরা আমাদের বৌমাকে নিয়ে যেতে এসেছি।
দীপু আপনাকে 4টে চোখের কথা বলেছে না, কিন্তু বর্তমানে তার পাশে 6টা চোখ রয়েছে। আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাব, আমাদের ওখানে তার বিয়ে হবে। না, সে যেতে পারবে না। তাকে আটকে রাখবার অধিকার তোমার নেই, কারণ তাকে তুমি জন্ম দাওনি। তার জন্মদাতা বাবাও বেঁচে নেই, নিজের ইচ্ছায় যাবার বয়সও তার হয়েছে। তাকে কে আটকায় আমি দেখছি। আরে তুই দাঁড়িয়ে কেন? যা আমার বৌমাকে নিয়ে আয়, আমি তাকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবো। যা যা। এসো দীপুদা, আমি তো মনেই যাচ্ছি। আমায় আটকেও না মা, বরং ভগবানকে ধন্যবাদ দাও যে আত্মহত্যা করার হাত থেকে তোমার মেয়ে বেঁচে গেল। এসো দীপুদা। বুঝলেন চৌধুরী ম্যাডাম, যে ঠিক জিনিস ঠিক দাম দিয়ে কিনতে পারে সেই হচ্ছে ঠিক ব্যবসায়ী। আপনি অর্ধেক মূল্যে পুরো জিনিসটা কিনতে চেয়ে ঠকে গেছেন। দিদি, বাবা, মা, ওরে মীনাক্ষী কই? মীনাক্ষীটা ঘরে নেই, ব্যালকনিতেও নেই। ও কোথায় যেন চলে গেছে। হে ভগবান, দেখতে পাই না। কোথায় গেল আমার দিদি? তুই যা দীপু, তুই যদি আমার ছেলে হোস তাহলে আমার বৌমাকে খুঁজে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবি। যা। আরে যা যা। চলো। হ্যাঁ, দেখুন চৌধুরী গিন্নি, আমার বৌমার যদি কিছু হয় না, আমি আপনাকে ছাড়বো না। আপনি ভুলে যাবেন না, আপনি যে 30 লক্ষ টাকা আমার কাছ থেকে ধার নিয়েছেন তার কাগজ এখনো আমার হাতে আছে। চলো। আরে ঠিক করে চালা না, সোজা যেতে পারিস না। এই এই দাঁড়া 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 না বাবা, কি হলো? দেখ না ওদিকে। আরে এটা তো মীনাক্ষী, তুলে নাও যাক। বা এ কি কথা বলছো? ওর জন্য আমাদের কলেজ থেকে তাড়িয়ে দিল, ওরই মার জন্য আমাদের হাত থেকে 30 লক্ষ টাকা চলে গেল, আর ওর জন্য আমরা বসের কাছে গুঁতো খেয়েছি। চল ওকে তুলে নেব আর পুরো বদলা নেব। এই আমাকে চিনতে পারছো? কে তুমি? আরে এ তো চোখে দেখতে পায় না রে। ওঠা, এই ধর ধর ধর, গাড়িতে চল না। হ্যালো, হ্যালো মোহিনী দেবী, আমি ভূষণ তিওয়ারি বলছি। হ্যাঁ, দেখুন আপনি আমাকে চিনবেন না, লেকিন আমি আপনাকে চিনি। তা কথা হলো যে আমার লোকগুলো একটা ঝাকাস করে দিয়েছে, মানে একটা বেআইনি কাম করে দিয়েছে। হ্যাঁ। ওরা আপনার अंधी लड़की को রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, কি চাও তুমি? ज्यादा झक्कास करो ना, আমি জানি अंधी लड़कीর মার্কেটে দাম বেশি হবে না, सिर्फ 5 लाख रुपया। हाँ, 5 लाख रुपया আমাকে দিয়ে দিলে मैं लड़की को लेके आपके दरवाजा के सामने झक्कास कर देबो। मां कसम। আমার সাথে বার্গেন করছো? बार्गिन? नहीं 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 मैडम, नहीं। भूषण तिवारी फिक्स्ड रेट झक्कास। আরো 5 লাখ টাকা তুমি পেতে চাও? झक्कास। खुदा सब देता है, छप्पर फाड़ के देता है। अबे लल्लू, ये बुढ़िया सच आ गई रे। हेलो, कहिए कहिए कहिए। আমার কথা মন দিয়ে শোনো। কাল সকালে তুমি যেখানে বলবে আমি 10 লাখ টাকা নিয়ে সেখানে পৌঁছে যাব, কিন্তু তার আগে যত শীঘ্র সম্ভব, দরকার হলে আজ রাতে ওকে অনেক দূরে পাঠিয়ে দাও, না হলে অন্য ব্যবস্থা করো। কাল সকালে যেন আর তার চিহ্ন না পাওয়া যায়। কাজ শেষ হয়ে গেলে আমায় ফোন করো। তবে আপনি যখন 10 লাখ रुपया দেবেন বলেছেন, कल सुबह अपना लड़की को झकास कर दो, झकास। না, ও আমার মেয়ে নয়। হ্যালো, হ্যাঁ আমি তাকে চিনি। কি হয়েছে? মৃত্যুসজ্জায়? এত রাতে? বরং কাল সকালে। নিহাতি আর্জেন্ট? আচ্ছা, নমস্কার। কি হয়েছে ডাক্তারদের? ক্যান্সার, লাস্ট স্টেজ। আজ সকাল থেকেই বারবার আপনাকে দেখতে চাইছে। আমায় ডেকেছেন ডাক্তারদি? আমি মোহিনী।
মোহিনী চৌধুরী। তোমার প্রথম বাচ্চার কথা তোমার মনে আছে মোহিনী? যাকে তুমি এই হাসপাতালে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলে। শুনেছিলাম কন্যা সন্তান হয়েছিল, মাত্র 10 মিনিট বেঁচে মারা গিয়েছিল সে। না, সে বেঁচে আছে। কি বলছেন আপনি? আমার মেয়ে বেঁচে আছে? আমার মেয়ে বেঁচে আছে? কোথায় আছে সে? কোথায় আছে? সে সে তোমার কাছে আছে মোহিনী। হ্যাঁ মোহিনী, যাকে তুমি সুদাম বাবুর মেয়ে বলে জেনে এসেছো, সে আর কেউ নয়, তোমার মেয়ে। সুদাম বাবুর হাতে তার মৃত সন্তানের বদলে তোমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম মোহিনী। আর তুমি আর তোমার বাবা ভেবেছিলেন যে সে মরে গেছে। মিনা, মিনা আমার মেয়ে, মিনা আমার মেয়ে, মিনা, 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 মিনা। প্রকাশ, প্রকাশ, আরে মিসেস চৌধুরী, আমার কাছে? প্রকাশ, আমার মেয়েকে বাঁচাও প্রকাশ, আমার মেয়েকে বাঁচিয়ে দাও। কোন মেয়ের কথা তুমি বলছো? মিনা, মীনাক্ষীর কথা বলছি। মীনাক্ষী? মীনাক্ষী তোমার মেয়ে? সে খালি আমারই নয় প্রকাশ, সে তোমারও মেয়ে। মোহিনী? যে ডাক্তার আমার ডেলিভারি করিয়েছিলেন, মৃত্যুশয্যায় শুয়ে তিনি আমার সব কথা বলেছেন প্রকাশ। প্রকাশ, আমি প্রথমে তার মা হতে চেয়েছি, কিন্তু কাজের লোকের কথা শুনে আমি তো সৎমা হয়ে গেছি। তার চোখ দুটো নষ্ট হওয়ার মূলেও আমিই দায়ী। আরো শোনো, যে গুন্ডারা তাকে উঠিয়ে নিয়ে যায়, তারা ফোন করলে মিনাকে মারার জন্য আমি 10 লক্ষ টাকা দেবো বলেছি। তুমি এ কি করেছো মোহিনী? শেষে তুমি এত নিচে নেমে গেলে, নিজের রক্তকে চিনতে পারোনি। তুমি আমায় যা ইচ্ছে বলো, যত পারো ঘৃণা করো, তুমি আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচিয়ে দাও, মেয়েকে বাঁচাও। আচ্ছা, সেই লোকটা ডেরা কোথায় তা তোমার জানা আছে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কে, দীপঙ্কর? হ্যাঁ ড্যাডি বলছি। হ্যাঁ, মিনা কিডন্যাপ হওয়ার কথা এইমাত্র তার মায়ের কাছে শুনলাম। কি হয়েছে? ডেরা সন্ধান পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এসো। মনি, মনি, কেন আমাকে মারছিস তুই? বল, বল, আমার কি দোষ? তোর কি দোষ? মায়ের মনটা তুই মিশিয়ে দিয়েছিলি, কাজের লোক হয়ে মনে হতে চেয়েছিলি, তুই মনটাকে তুই মিশিয়ে দিয়েছিলি। যা, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, যা, 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 বেরিয়ে যা, বেরো, যা। বল, এই বসে আমি কোথায় যাবো? চলে যা তুই, ভিক্ষে কর, ডুবে মর, যা খুশি কর, যা, চলে যা। জীবনে যেন তোর মুখ আমি কোনোদিন না দেখি। যা, যা এখান থেকে।